আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছেন নুসরাত জাহান মন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। গিবাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজও শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের। অন্যের কাঁধে ভর করেছে বিএনপি, দাবি ওবায়দুল কাদের। পাহাড়ি ঝড় আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্কুল, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এছাড়া বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবৃত গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। টুঙ্গিপাড়া গ্রামেই শেখ মুজিবুর রহমানের বাল্যকাল কাটে। তার ডাকনাম ছিল খোকা। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 7 বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় ছেলেদের পড়ালেখার সুযোগ তেমন ছিল না। অভাব অনটনের জন্য জায়গির থেকে অনেকে পড়াশোনা করত। সারাদিন অভুক্ত অবস্থায় অনেক দূরে হেঁটে বাড়ি ফিরত। মুজিব এসব ছেলেদের বাড়িতে নিয়ে আসতেন এবং সকলকে নিয়ে এই খাবার খেতেন। রোদ বৃষ্টি থেকে বাঁচতেন, নিজের ব্যবহৃত ছাতাও দিয়ে দিতেন, এমনকি পড়ার বইও মাঝে মধ্যে দিতেন তাদের। এক দরিদ্র ছেলেকে তার শতচিহ্ন কাপড় দেখে নিজের চাদর ও জামা দিয়ে দেওয়ার মতো উদার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা স্মৃতিবিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঠ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি শেষে বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে শিশুদের সাথে নিয়ে পুরো বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা বিভিন্ন ছবির প্রশংসাও করেন সরকার প্রধান। সেখান থেকে নবনির্মিত টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, অতীত ও ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআরকে কাজ করে যেতে হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট 1975 সালের জুলাই মাসে এই ইউনিটটি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার 49 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিজিআর সদস্যদের কর্তব্যপরায়ণতা, নিষ্ঠায় অটল এবং চেইন অব কমান্ডের প্রতি আস্থাশীল থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। প্রতিষ্ঠা হতে অদ্যাবধি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যগণ কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব ছড়িয়ে দিতে হবে। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে বিস্তৃত বহুমাত্রিক নিরাপত্তা, নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণে অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ, তাই পিজিআরকে আরও প্রশিক্ষণের তাগিদ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এজন্য প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ। আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে। এই বাহিনীর সদস্যদের উপর দেশ ও জাতির যে মহান দায়িত্ব অর্পিত তা পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান রাষ্ট্রপতি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। 4 দফা দাবি বাস্তবায়নে মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে তারা। আবু সাইদ রিপোর্টে বিস্তারিত। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আর এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণ থেকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শাহবাগে গিয়ে শেষ হয়। তবে এই আন্দোলন অনলাইন অফলাইন সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার সারা দেশে ক্লাস এবং সকল পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। কোটা যেন পুনর্বহাল না থাকে, এই কোটার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছি। অন্যায় যে কোটা, যেটা যৌক্তিক না, সেই কোটা আমরা চাই না। মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই, আমরা কোটা প্রথা নিপাত চাই। কোটা প্রথা বাতিল করা, মেধার মূল্যায়ন করা। তাই রাজপথে যখন আমরা নেমেছি তখন এখান থেকে আমরা সফলতা নিয়ে ফিরবো। তাহলে আপনি আমাদেরকে শিক্ষার অধিকার বন্ধ করে দেন, আমাদের পড়াশোনা করার দরকার নাই। আজ 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে রাখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত আশিকপুর বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর এর ফলে মহাসড়কে ঢাকা উত্তরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে বেলা 12টার দিকে দাবি না মানা হলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। আর এদিকে ঢাকা কলেজেও কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে নীলক্ষেত চত্বর ঘুরে এসে এক সভায় মিলিত হয়। এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনের নেতৃত্বদানকারীরা তুলে ধরেন তাদের দাবি ও প্রস্তাবনা। ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দেখছি। সুতরাং আমাদের 4 দফা দাবি স্পষ্ট। এর ব্যত্যয় ঘটলে ছাত্র সমাজ 2018 সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে, আমরা আবারও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে দুর্বার আন্দোলন করে তুলব। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক মনে করে বিএনপি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তাতেও দলটির সমর্থন রয়েছে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব। নানা অপকৌশলে সরকার ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মাহবুব সৈকতের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনের ব্যাপারে দলের অবস্থান তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বর্তমান কোটা প্রথাকে প্রতিবন্ধক বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। নাগরিকদের পিছিয়ে পড়া অংশ
প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% যদি আপনার কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধার যে বিকাশ সেটা একেবারে সম্ভব হবে না। পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করে বিএনপি। এটি এই অবৈধ আর্থিকভাবে জড়িত সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম। এটা খুব স্বাভাবিক। আগে আমি একটা সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন, তো মানে না। আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সোর্স অফ ইনকাম নেই। ক্ষমতাসীনদের দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সরকার শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনকে সামনে এনে অন্য কিছু আড়াল করছে কিনা তা পর্যবেক্ষণ করে দলকে এ ব্যাপারে অবস্থান গ্রহণের পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা। এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয়, এই আন্দোলন কিন্তু থেমে যাবে। এই বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো। আজকের এই লড়াই সবার লড়াই, যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কোটা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলা উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের বিভিন্ন ধরনের ইন্ধন যোগাচ্ছে বিএনপি। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে 7 দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পাহাড়িদের জন্য সরকারের নানা অবদানের কথা তুলে ধরার পাশাপাশি বলেন সমসাময়িক প্রসঙ্গে কোটা আন্দোলন নিয়ে বিএনপির সমালোচনা করে সরকারের অবস্থানের কথা জানান ওবায়দুল কাদের। এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। তা আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কি বলার আছে? সরকারের এখানে কি দোষ? সরকার তো এটা করেনি। ভারত ইস্যুতে বিএনপির বক্তব্যের জবাব দেন তিনি। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। মেরুদণ্ডহীনরা নত জানু হওয়া। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনদিনও নত জানু হবেন। পরে পাহাড়ি ফলমেলা পরিদর্শন করে সকলের মাঝে উৎসাহ প্রদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুদিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এস এম হামিমের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় পানি সদর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে 5টি উপজেলা চরাঞ্চলের গ্রামগুলো ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে কাওয়াখোলা মেসরা ইউনিয়নের চরাঞ্চলের নির্মাঞ্চল। ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাটলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্ধ বিভিন্ন স্থানে আশ্রিত মানুষের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলজরি, বালাসী বন্দরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জে গত 2 দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল কম নামায় জেলার সুরমা ও জাদুকাঠা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদ নদীর পানি কিছুটা কমলেও জেলার নিম্নাঞ্চলে অনেক বাড়ি থেকে এখনো নামেনি বন্যার পানি। এমনকি নিম্নাঞ্চলে চলে যাওয়ায় গ্রামীণ সড়কগুলো থেকে পানি নামেনি। তবে দ্রুত পানি নেবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনো জেলার প্রধান নদী সুরমার একটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। টানা বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি। তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা তীরে নির্মাঞ্চলে বিস্তৃত মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ হয়েছে। এতে কষ্ট রয়েছে দিনমজুরেরা। এছাড়া উপজেলা শহরের সঙ্গে নির্মাঞ্চল ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার ও দলেশ্বরী নদীর পানি 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বোয়াপুর, কালিহাতী, গোপালপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার নদী তীরবর্তী এলাকার বাড়িঘর ও ফসলি জমি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত আছে। SM হামিম, মাই টিভি। মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর মা মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মাই টিভি ভবনে সকালে কোরআন খানের আয়োজন করা হয়। বাদ আসর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এ সময় মরহুমার আত্মার শান্তির জন্য সকলের দোয়া চান মাই টিভির চেয়ারম্যান ও MD নাসিরউদ্দিন সাথী। আবু সাইদ রিপোর্ট। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মাই টিভির নিজস্ব ভবনে আয়োজন করা হয় কুরআন খানের। আর এরপর বাদাসর মাই টিভির অডিটোরিয়ামে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। আর এতে অংশ নেয় মাই টিভি পরিবারের সকল সদস্য। এ সময় মাই টিভি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। মাই টিভি প্রতিষ্ঠার উদ্যোক্তা বা যে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রেরণা জুগিয়েছেন এবং এই প্রতিষ্ঠান যাতে বিশ্বব্যাপী মানুষের কল্যাণের কাজে ব্যবহার করা যায় সেই উপদেশ দিয়ে গিয়েছিলেন। আমাদেরই মা, আপনাদের মা বেগম ওমেদা বেগম। নিজের মায়ের পাশাপাশি পৃথিবীর সব মা বাবার জন্য দোয়া চান নাসিরউদ্দিন সাথী। যাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক, তারা আমাদেরকে লালন পালন করেছেন। সৎ সন্তান হিসাবে ভালো সমাজে ভালো কাজ করার জন্য আমরা যারা এখানে আছি বা যারা দূরে বসে দেখছেন, দেশ এবং দেশের বাইরে সমস্ত সন্তানের জন্যই আমি মনে করি যে আমাদের যারা বাবা মা জীবিত আছেন তাদেরকে যাতে আমরা সম্মান করি এবং যারা বেঁচে নেই, মাই টিভি পরিবার এবং আমি মনে করি এবং আমি দোয়া করি তারা জান্নাতবাসী হবেন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী জাতি হন। পরে মরহুমা ওমেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জের সাটুরিয়ায় জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমা ওমেদা বেগমের নাজাতের জন্য কোরআন খতম ও দোয়া করা হয়। পরে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। শেষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয়।
পাবনার মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির পাবনা প্রতিনিধি নাহিদ মিয়ার আয়োজনে পাবনা শহরের দিলালপুর জামে মসজিদে কোরআন খতম ও মিলাদ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মাইটিভির পরিবার ও মাইটিভিতে কর্মরত সকল সদস্য তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর মাতা মাইটিভির প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মাইটিভির ফেনী জেলা প্রতিনিধি আমিন চৌধুরীর পক্ষ থেকে ফেনী সদরে ফতেহপুর আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শনিবার দুপুরে কোরআন খতম ও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। দোয়া মাহফিলে মোনাজাতে পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মনির আহমেদ। মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা রোডের লন্ডনার্স চাইনিজ ও রেস্টুরেন্টে মাইটিভির সাভার উপজেলা প্রতিনিধি আপেল মাহমুদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে সাভারের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে 24 কাঠা জমির উপর ডুপ্লেক্স বাড়িটি সিলগালা করা হয়েছে। বিকেলে আদালতের নির্দেশে সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসক ও দুদকের লোকজন তার বাড়িটি সিলগালা করে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এডিসি শফিকুর আলম, নারায়ণগঞ্জ জেলা দুদকের উপপরিচালক মইনুল হাসান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার সহ আরও অনেকে। ভারতের সাথে হওয়া সমঝোতা নিয়ে না বুঝে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে তথ্য ভবনে আয়োজিত 2023-24 অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে বাছাইকৃত প্রযোজক ও পরিচালকের হাতে অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। বলেন, চলচ্চিত্রের স্বার্থে মন্ত্রণালয় সর্বদা পাশে থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের সিদ্ধান্তের বিরোধিতা আপনি করেন, ভিন্নমত প্রকাশ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মিথ্যা বলা থেকে বিরত থাকেন। তারা বলে দিচ্ছে যে বাংলাদেশে বুক চিরে ভারতে ট্রেন চলে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এবং এখান থেকে অস্ত্র গোলা বারুদ নিয়ে চলে যাবে, বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে, যেটা একটি ডাহা মিথ্যা কথা। আপনি বলেন যে আপনার এই চুক্তি পছন্দ হয় নাই, আপনি এটাকে মানেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারপরে বিরোধিতা কেন? সরকার এই অনুদানের জন্য একটা অর্থ বরাদ্দ দেয়, সেটি সরকার দেয় অবশ্যই, কিন্তু তারপরে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা পেয়েছেন এই প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে কিন্তু আমরা দেইনি, আপনারা সবাই অর্জন করেছেন। সরকার ভারত এবং চীন দুই রথে পড়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ভারতের অনুমতি নিয়ে সরকার প্রধানের চীন সফরে যাওয়া দেশের জন্য লজ্জার। জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের এক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। চলমান দুর্নীতি বিরোধী আন্দোলন সরকারের লোক দেখানো বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের নেতারা। বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, ও একটাকে আড়াল করার জন্য এইগুলো রাখবে সবসময়। বাংলাদেশের ভারতীয় স্বার্থের, ভারতীয় রাজনৈতিক স্বার্থের, বাণিজ্যিক স্বার্থের, অর্থনৈতিক স্বার্থের এবং জিওপলিটিক্যাল যে ইন্টারেস্ট বাংলাদেশকে কেন্দ্র করে, সেই স্বার্থের প্রধান প্রতিনিধি বর্তমান সরকার। সেজন্য এই সরকারের কাছে বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু নিরাপদ নেই। যে বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে, চায়না নিশ্চয়ই চায় না যে এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দেওয়া হোক বা করিডোর দেওয়া হোক। দীর্ঘদিন সংস্কারের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক ব্রিজ ও ঝুঁকিপূর্ণ আরো 2 শতাধিক আয়রন ব্রিজ। ঝুঁকি নিয়ে এসব ব্রিজ দিয়ে প্রতিদিন অন্তত কয়েক লক্ষ মানুষ চলাচল করছে।
এসব ব্রিজ দিয়ে চলাচলের সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছেন এসব অঞ্চলের বাসিন্দারা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বরগুনায় গত 22 জুন চাউরাখালে একটি ব্রিজ ভেঙে বিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়। এমন পরিস্থিতি জেলা 6টি উপজেলার প্রায় 300 সেতুর। 1998 থেকে 2005 সাল পর্যন্ত জেলা 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই 300 লোহার সেতু। 2005 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর সেতুগুলো আর সংস্কার হয়নি। বাঁশ, গাছ ও কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়ে কয়েক লাখ মানুষ চলাচল করছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজটা যদি না হয় তাহলে মনে করেন যে কোনো মুহূর্তে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা ফ্রিজ তো ফাটা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। অফিস আদালত সব এটা দিয়ে যাইতে হয়। এই জন্য আপনার এই ব্রিজটা 100% ঝুঁকিতে আছে। শুধু যে গাড়ি চললেই ব্রিজ পড়ে যাবে এরকম না, আসলে মানুষ সহকারে পড়ে যেতে পারে। তো প্রত্যেকটা মানুষের তো জীবন ঝুঁকি আছে ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে। নির্মাণের পর দীর্ঘ সময় সংস্কার না করায় বরগুনার প্রায় 2 শতাধিক লোহার সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আরো শতাধিক সেতু। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছে যানবাহন ও স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় তুলনামূলক অল্প দিনে জেলায় অন্তত 100 সেতু ভেঙে পড়েছে। গোসখালি ঘুরে আসতে হয়, যার পরিণতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এই এলাকার মানুষ খুব কষ্ট হইতেছে। একটা অ্যাম্বুলেন্স আইলে এই রুগী লইয়ে যাইতে পারে না এই ব্রিজ দিয়ে। মালটা টেনে টেনে দিতে হয়, এরপরে আবার ওই পাশে গিয়ে গাড়ি নিতে হয়। এখানে আমাদের সেলস করতে খুবই সমস্যা আছে। তবে দ্রুত ভাঙা সেতুগুলো নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো পুনর্নির্মাণ করে নাগরিকদের যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জনগণের। SM হামিম, মাই টিভি। সরকারের সুষ্ঠু মনিটরিং এর অভাবে আবারও অবৈধভাবে বিভিন্ন মাধ্যমে চলছে স্যাটেলাইট টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং। তাতে হুমকির মুখে পড়েছে কেবল টিভি খাত বলে জানিয়েছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ABM সাইফুল হোসেন। এই খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে 2025 সালের মধ্যে কেবল টিভি খাতকে ডিজিটাল সার্ভিস বাধ্যতামূলক করা, আইন সংশোধন, অননুমোদিত দেশি বিদেশি DTH, IPTV, OTT সহ অবৈধ FPTV বন্ধে অভিযান। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। ইন্টারনেটের মাধ্যমে মানুষ শত শত চ্যানেল পাচ্ছে। অবৈধ এই কার্যক্রম চলার কারণে আমরা কেবল অপারেটররা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই সাথে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সমস্যার সমূহের মধ্যে আনলিমিটেড চ্যানেল সহ কেবল টিভি ডিজিটালাইজেশনের ঘোষণা আগামী 15 জুলাই 2024 মধ্যে প্রদান করা না হলে উক্ত সময়ের পরে আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে রাখার বা টিকিয়ে রাখার স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব। প্রবাসী সংবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানিয়েছেন, বাহরাইনের রাজধানী জুফের এরিয়া প্রেসিডেন্ট টাওয়ার হলরুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফি চৌধুরী সেলিমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা আসিফ আহমেদ। গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী এমপির সাথে মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তানসির দাতো ডক্টর জোহারি বিন আব্দুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, বৈঠককালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ারে বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রম বাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রধান প্রশাসক দাতু মোহাম্মদ জামানি বিন
মোহাম্মদ আলী, পার্লামেন্টের ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি রেদওয়ান বিন রহমত, মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান, ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খুরশিদ আলম খাস্তগির উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় ম্যাসেজ সেন্টার ও হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপের দায়ে বিভিন্ন দেশের মোট ৭৫ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার প্রতিনিধি শাফুল মামুন জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কুয়ালালামপুরের ৬টি এলাকায় এবং শালম এলাকার ৬টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় বিদেশি পাসপোর্ট, নগদ অর্থ, মোবাইল ফোন, কম্পিউটার ও 10টি রেজিস্টার বুক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, কুয়েতের কৃষি অঞ্চল, আবদালি এবং ওয়াফরা খামারগুলিতে অভিযান চালিয়ে রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতে ১,২০,০০০ অবৈধ প্রবাসী রয়েছেন, যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫,০০০, ৮৫,০০০ এই সুযোগ গ্রহণ করেনি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।